আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টের বেসিক্স গুলো কাভার করছি। বেসিক্স বলতে খুবই বেসিক, মাত্র প্রোগ্রামটাকে লিখতে হয় সেটা আমরা শিখছি। তার সাথে দুটো ডেটা টাইপ, এরপর হচ্ছে অপারেটর গুলো কিভাবে কাজ করে, মানে ক্যালকুলেশন, ছোটখাটো ক্যালকুলেশন আমরা করে ফেলছিলাম। আচ্ছা, তো আজকে আমরা ওকে, সাউন্ড ইস্যুস হচ্ছে, আমি একটু সাউন্ডটা দেখি। ওকে, আশা করি এখন ঠিক মতো শুনতে পারতেছেন, আশা করি শোনা যাচ্ছে, আশা করি এখন ঠিক আছে। সবাই একটু চ্যাটে জানাবেন। ওকে, ফাইন। সো এটা হচ্ছে আমাদের ফাইল। আমরা এখানে হচ্ছে আমরা দেখছিলাম যে দুইটা ওয়েতে আমরা চাইলে কোড লিখতে পারি। একটা হচ্ছে কি, ওকে, সো দুইটা ওয়েতে আমরা লিখতে পারি মোটামুটি। তো একটা হচ্ছে আমরা এইচটিএমএল এর মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখতে পারি, এখানেই কোড, অথবা আমরা আলাদা ফাইল করে দুইটার মধ্যে জাস্ট স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে ফাইলটা কানেক্ট করে দিলেও কাজ করবে। ঠিক আছে, সো আমরা এখানে লিখতেছিলাম, তো এখানে আমি ইন্সপেক্ট করি, সেটা তো জুম হয়ে গেছে। জাস্ট কনসোল এটা অফ করে দিই। এই তো। তো আজকে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস নিয়ে কথা বলবো। ভ্যারিয়েবল শিখছি, ঠিক আছে। আচ্ছা, বেসিক্স টেস্ট পাচ্ছে না, কারণ হচ্ছে এটা অন্যরা ফোল্ডারের মধ্যে, আমি ইন্ডেক্সটা বাইরে নিয়ে আসছি। ঠিক আছে, বেসিক্স এর কাজ নাই, আমি আরেকটি স্ক্রিপ্ট অ্যাড করে ফেলি। সোর্স ওইটা হচ্ছে আমাদের আজকে জেএস এর মধ্যে ভ্যারিয়েবল ডট জেএস। ওকে, সো আমি ভ্যারিয়েবল ডট জেএস এর ফোল্ডার তৈরি করছি, মানে ফাইল তৈরি করছি। কনসোল লোকে টেস্ট করে দেখবো যে ভাই এটা কাজ করতেছে কিনা। টেস্ট, হ্যাঁ, টেস্ট এখানে চলে আসছে, তার মানে পারফেক্টলি ফাইলটা কানেক্টেড। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে ভ্যারিয়েবলটা লেখা শিখছি, বাট আরো ওয়ে আছে ভ্যারিয়েবল লেখার আর কি। ঠিক আছে, তো সেগুলো আমরা একটু দেখবো। তো প্রথম হচ্ছে আমরা ভ্যারিয়েবল লেখা শিখছি কি হবে, যে var ইউজার নেম ইকুয়ালস টু কি, ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে আপাতত এখানে কি আছেন আপনাদের মতো শাকিল। ঠিক আছে, শাকিল দিয়ে সেভ দিলাম। এখন যদি কনসোল ডট লগ দেই, তাহলে এখানে শাকিল কি দেখাবে। তো এখানে আমরা যখন ইউজার নেম দিচ্ছি, আচ্ছা একটু সবাই একটু ওয়েট করুন, একটু দাঁড়া। আচ্ছা, তো আমরা একটা গত ক্লাসে ভ্যারিয়েবল কিভাবে ডিফাইন করতে হয় রুলস গুলো শিখছিলাম, তাই না? যে রুলস অফ নেমিং ভ্যারিয়েবলস, অনেকগুলো রুলস আমরা শিখছিলাম। আচ্ছা, তো এখন আমরা var দিয়ে হচ্ছে ভ্যারিয়েবল ডিফাইন করতাম। তো ES6 আসার পরে, মানে লেটেস্ট যে ভার্সনটা, ওইখানে হচ্ছে আরো অনেকগুলো ওয়েতে ভ্যারিয়েবল লেখা যায়। ঠিক আছে, এখন ডিফারেন্সটা কি, আমার ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে। ওকে, তো আমরা var দিয়ে শিখছি, var ছাড়া আরো দুইটা ওয়ে আছে, একটা কি লেট অ্যান্ড হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট। ওকে, তো এই লেট আর কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা আমরা হচ্ছে দেখবো যে কিভাবে কাজ করে। আচ্ছা, সো প্রথম হচ্ছে ওই var আর লেট। সো আমি যদি var দিয়ে যেমন ইউজার নেম শাকিল দিছি, সো লেট দিয়ে ধর হচ্ছে ইউজার এইজ আমি ডিফাইন করলাম যে কত, 45। তো কনসোল ডট লগ ইউজার এইজ। তো দেখেন এখানে যদি আমি সেভ দেই, আচ্ছা এখানে কি লোড দিয়ে দেখি, আচ্ছা এটা মনে হয় অফ হয়ে গেছে, দেখি আমি ওপেন করে। আচ্ছা, চলে আসছে, এই দেখেন। সো এখানে কি দেখাচ্ছে, 45 দেখাচ্ছে। ওকে, ভালো কথা। সো এটা পারফেক্টলি কাজ করতেছে। তাহলে এই var আর লেটের মধ্যে ডিফারেন্সটা কি, তাই না? তো দুইটাই তো আমি ভ্যারিয়েবল ডিফাইন করতে পারতেছি, সেটা যাই হোক একইভাবে কাজ করতে, আমি var দিয়ে করি লেট দিয়ে করি ডিফাইন করি, ডাজেন্ট ম্যাটার, আপাতত একইভাবে কাজ করতেছে। তাহলে আমি কখন var ইউজ করবো কখন লেট ইউজ করবো, আপনাদের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তো আমি প্রিফার করবো অলওয়েজ হচ্ছে কি লেট ইউজ করা, যেহেতু এটা কি লেটেস্ট ফিচার। তো এটা আমি হচ্ছে ES6 প্লাস আসার মানে লেটেস্ট যে ফিচারটা, ওইখানে অনুযায়ী মানুষ লেটার বাউন্সটা অনেক বেশি ব্যবহার করে। ঠিক আছে, তো আমরা বারের ডেক ইউজ করবো, এখন থেকে লেট ইউজ করার ট্রাই করবো। ওকে, বা লেট দিয়ে আপনারা কাজ করতে পারেন, বার ইউজ করলে যে ক্ষতি হবে বিষয়টা এমন না, বাট লেট ইউজ করাটা বেটার। আচ্ছা, তো কেন আমরা লেট ইউজ করব, কেন বার ইউজ করব না? আচ্ছা, প্রথম আমরা মানে ইউজ করবো কোনো সমস্যা নাই, বাট ডিফারেন্স একটু বুঝে নিই। ঠিক আছে, পার্সোনাল প্রিফারেন্স, বাট আমি প্রিফার করবো লেট ইউজ করার জন্য। আচ্ছা, তো ধরেন আমি একটা লেট দিলাম, যে লেট পার্সন এইজ ইকুয়ালস টু কত, তো 36, ধরেন 34 পার্সন এইজ।
ওকে, তো আমি কি করলাম, আমরা একটা জিনিস কি জানি কি জানি না আমি জানি না, তো আমরা আবার দেখে ফেলি। সো এই যে আমি ইউজার নেম ডিফাইন করলাম বার দিয়ে, তাই না? আমি চাইলে এই ইউজার নেমটা রিনেম করতে পারবো। যেমন ইউজার নেম ইকুয়ালস টু কত, আগে শাকিল ছিল, ওই দেখেন আমি কিন্তু ভার লিখি নাই, ডিরেক্ট শাকিল লিখছি, তো আমি ধর আহমেদ দিব। তো আমি দিয়ে সেভ দিলাম কনসোল ডট লগ ইউজার নেম, ঠিক আছে? তো এখন আমি এটা আপাতত অফ করে দিলাম, সেভ দিয়ে এখন দেখেন আহমেদ চলে আসতেছে। কত নম্বর লাইন থেকে? 4 নম্বর লাইন থেকে। তার মানে ইউজার নেমটা রিরাইট হয়ে গেছে, মানে ওভার রাইট করতেছে আমি। মানে এটার ভ্যালু আগে ছিল হচ্ছে 1 নম্বর লাইনে ভ্যালু ছিল শাকিব, 2 নম্বর লগে কনসোল করছি 2 নম্বর লাইনে, 3 নম্বর লাইনে আমি ভ্যালুটা চেঞ্জ করেছি, 4 নম্বর লাইনে কনসোল করে দেখি ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এরপর থেকে যতবার ইউজার নেমটা কনসোল করবেন ওই আহমেদই আসবে, কারণ এটা লাস্ট ভ্যালুটা ছিল আহমেদ, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি ভ্যারিয়েবল ওভাররাইট আমি করতে পারবো। ইভেন আরেকটা অপশন আমার কাছে আছে, সেটা কি, আমি চাইলে ভ্যারিয়েবলের নামটা আগে থেকে বলে ডিফাইন করে রাখতে পারছি। var এজ নামে কিছু একটা আছে, কমা দিয়ে বলতে পারি var এজ। দেখেন এজ হইতে পারে, তারপর ধরেন নেম হইতে পারে, আচ্ছা নেমটা ধরেন টেকেন থাকে অনেক সময়, ধরেন কার মডেল, ঠিক আছে? এরপর আপনার ধরেন হচ্ছে ডেট অফ বার্থ বা হচ্ছে ডেট অফ বার্থ। তো আপনি ধরেন এভাবে অনেক কিছু কি ডিফাইন করতেছেন। তো 3টা ভ্যারিয়েবল আমি লিখলাম কমা কমা দিয়ে, তার মানে হচ্ছে এই 3টা ভ্যারিয়েবল তৈরি করে ফেলছি, বাট ভ্যালু অ্যাসাইন করা নাই। তো আমি দেখেন কনসোল ডট লগ এইচ দেই, তাহলে কি আসবে? দেখেন আনডিফাইন্ড। ওকে, তো আমি যদি এখন বলে দেই যে এইজ ইকুয়ালস টু হচ্ছে 20, তখন কি, তখন কি আবার আনডিফাইন্ড আসতেছে না? পরে গিয়ে আমার রেজাল্ট আসতেছে। কারণ যখন আপনি একটা ভ্যারিয়েবল ডিফাইন করতেছেন বাট হচ্ছে কোনো ভ্যালু অ্যাসাইন করতেছেন না, তখন এটা বাই ডিফল্ট কি থাকে, প্রিন্ট হবে আনডিফাইন্ড। ওকে, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, তো এখানে আমি কি 3টা ভ্যারিয়েবল ডিফাইন করছি একসাথে, কমা কমা দিয়ে আমি একসাথে অনেকগুলো করতে পারবো, চাইলে শুধু একটাও করতে পারবো। ঠিক আছে, শুধু একটাও কি করতে পারবো। এখন আমি তারপর ডিফাইন করি যে এইচ ইকুয়ালস টু, ধরেন আপনি আগে লিখে রাখছেন, পরবর্তীতে অনেকক্ষণ পরে গিয়ে ডিফাইন করছেন, এটা অনেকে করে আর কি। ঠিক আছে, আপনি চাইলে সাথে সাথে লেখে অ্যাসাইন করতে পারে, অথবা মনে হলো যে না আমি এখন লিখে রাখলাম পরে গিয়ে অ্যাসাইন করবো, ঠিক আছে? এটাও কি হইতে পারে। আবার চাইলে একসাথে অনেকগুলোও করা যায়। এই যেমন কার মডেল আমি ডিফাইন করলাম, এখন যদি করি কনসোল ডট লগ কার মডেল, তো আমি বললাম যে কার মডেলের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার কি, বললাম হচ্ছে বিএমডব্লিউ। আচ্ছা, বিএমডব্লিউ 2023 মডেল। তো এখন দেখেন এটা চলে আসছে, এজ আনডিফাইন্ড, কারণ এইজটা আমরা এখন মাত্র প্রিন্ট করতেছি এই জন্য। ঠিক আছে, তার মানে আমি সেম টাইমে চাইলে কি অনেকগুলো ভ্যারিয়েবল কমা কমা দিয়ে ডিফাইন করতে পারি। বুঝতে পারছি? আর পরে গিয়ে এটাকে আমি কি ইউজ করতে পারবো, জাস্ট ভ্যালু অ্যাসাইন করে দিব। এটাও কি ভারের ক্ষেত্রে আমরা করতে পারি। আচ্ছা, সেম ভাবে তো আমরা আরেকটা কাজ করি। এটা তো আচ্ছা, এই পর্যন্ত কার কোনো কনফিউশন আছে? আমি ভার নিয়ে কথা বলছি, লেট নিয়ে এখন পর্যন্ত কিছু বলি নাই। ওকে, তো এই অনেকগুলো ওয়েতে আমরা ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন ডিফারেন্স আমি আসি। তো আমরা ভ্যারিয়েবল ডিফাইন করা শিখলাম। আচ্ছা, আমরা এই কয়েকটা ওয়েতে ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি var দিয়ে। সো ডিফারেন্স বিটুইন var and let। আচ্ছা, তো var আর let এর কিছু ডিফারেন্স আমরা বোঝার ট্রাই করি, চলে। আমি কি করলাম, লিখলাম যে পার্সন, এখানে মনে হয় এটা লিখে ফেলছি। আচ্ছা, তো এগুলো থাকুক, আমি আবার কনসোল করে দিই, বুঝে ট্রাই করেন। আমি কি করলাম যে সিজন ইকুয়ালস টু কি দিলাম, সামার। ঠিক আছে, যে এখন সিজন হচ্ছে সামার সিজন চলতেছে। আমি দিলাম কনসোল ডট লগ কি সামার, তারপর সিজন। তো এখানে কি হয়েছে, আমার কিন্তু এখানে ভ্যালুটা ঠিকই দেখা যাচ্ছে। বুঝেন, কিন্তু এখানে যে অনেক সময় ইন্টারভিউ আপনাকে আস্ক করতে পারে, আমি যদি এখন একটা জিনিস লিখি যে একটা নাম ডিফাইন করলাম, ওটার ভ্যালু অ্যাসাইন করলাম, ওটা কি কনসোলে লগ হবে কিনা কোশ্চেন করে, তো অবশ্যই তখন কি হবে, অবশ্যই সেটা লগ হবে। ঠিক আছে, বাট এটা কি কোনো গুড প্র্যাকটিস না। ওকে, এটা করা যাবে না, আমাদের অবশ্যই বারবার লেট আগে ডিফাইন করে দিতে হবে। তো যদি অনেক সময় কোশ্চেন করেও যদি কিছু না দিই তাহলে কি হবে,
কি আসবে রেজাল্ট, এটা আক্স করে। তো অবশ্যই তখন দেখবেন যে কি রেজাল্ট অবশ্যই কনস্ট্যান্ট, আমি যেটা ভ্যালু দিব সেটাই অ্যাসাইন হবে। আচ্ছা, ভালো কথা। তো আমি কি করলাম, ভ্যালু আগে প্রিন্ট করে ফেললাম, প্রিন্ট করে লিখলাম যে কি, যে লেট সিজন, মানে আমি পরে ডিফাইন করলাম, পরে ডিফাইন করলাম, আগে ভ্যালু অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, এখন তো সমস্যার কথা না, কারণ আমি তো ডিফাইন করছি অ্যাটলিস্ট নাকি। আমি যখন সেভ দেই তাহলে কি, রেফারেন্স এরর বলতেছে যে না, আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি পরে লেট দিয়ে, আমি কিন্তু সেটা আগে এক্সেস করতে পারতেছি না, পারতেছি সেটা কিন্তু আমি আগে এক্সেস করতে পারতেছি না। আচ্ছা, তো আমি যদি পরে এক্সেস করার ট্রাই করি তাহলে কি হবে, আমি যেটাকে আমি আবার সেভ দেই, আচ্ছা এটা এখন দেই। সো আমি যদি আগে এক্সেস মানে ডিফাইন করে ফেলি লেট দিয়ে, পরে যদি এক্সেস করতে চাই তাহলে আমি এক্সেস করতে পারতেছি, তাই না? দেখেন, আমি যদি ভ্যারিয়েবল ডিফাইন করলাম বাট ভ্যালুটা আগে এক্সেস করব, কি আসছে, রেফারেন্স এরর, মানে আমি এক্সেস করতে পারবো না যদি লেট দিয়ে আমি ডিফাইন করে থাকি। যদি আমি আগে ডিফাইন করি, যেটা মাত্র শিখলাম যে আগে ডিফাইন করলাম, পরে গিয়ে হচ্ছে আমি ইউজ করতে চাইলাম, তখন কি আর কাজ করতেছে, কোনো সমস্যা কিন্তু হয়নি। ঠিক আছে, লেটের ক্ষেত্রে। আচ্ছা, তো সেম কাজটা আমরা, ঠিক আছে, আমি যদি বারের ক্ষেত্রে করি, ঠিক আছে, ধরেন সিজন বা হচ্ছে নাম দিলাম, হচ্ছে নাম দিলাম মুভি। ঠিক আছে, আচ্ছা, সো মুভি, মুভি আমি নাম দিলাম স্পাইডারম্যান। ওকে, তো স্পাইডারম্যান আমি দিলাম, এখন আমি এখানে স্পাইডারম্যান প্রিন্ট করে দিলাম, স্পাইডারম্যান চলে আসছে, আমি লেট দিয়ে করতেছি। এখন ডিফারেন্সটা আমি লেটের জায়গায় কি দিব, বার দিব, দিলাম। হ্যাঁ, অবশ্যই কাজ করার কথা, আমি আগে ডিফাইন করছি, পরে গিয়ে এক্সেস করতে যাচ্ছি, পারতেছি, সমস্যার কথা না। ঠিক আছে, আমি একটু বড় করে নিই। বাট আমি যদি আরেকটা কাজ করি, সেটা কি, এই মুভিটা ঠিক লেটের মতো আগে এক্সেস করতে যাচ্ছি, দেখি পারে কি। আমি কি করলাম, আগে ডিফাইন করলাম বাট উপরে গিয়ে এক্সেস করতেছি, বলতে পারেন আগে ভ্যালু এক্সেস করতেছি, পরে গিয়ে ডিফাইন করলাম, বিষয়টা এমন হয়ে গেছে। যদি এখন সেভ দেই, এখন কিন্তু এরর কিন্তু আমার দেয় নাই। ঠিক আছে, বোঝার জন্য আমি এটা অফ করে দিলাম। দেখেন, বারের ক্ষেত্রে আমি আগে ভ্যালু বলে দিছি, পরে গিয়ে ডিফাইন করছি, আমাকে এরর দিছে কোনো, আমার কিন্তু এরর কিন্তু দেয় নাই। বাট লেটের ক্ষেত্রে দেখেন, আচ্ছা এটা থাকুক, লেটের ক্ষেত্রে আমি সিজন ডিফাইন করলাম বাট আগে যদি ভ্যালু বলে দিই, এর আগে ডিফাইন করার আগে যদি ভ্যালু অ্যাসাইন করে ফেলি, তখন কি হয়, তখন কিন্তু আমাকে এরর দিচ্ছে। এটা হচ্ছে কি, প্রথম ডিফারেন্স। ওকে, আচ্ছা, সেকেন্ড যে ডিফারেন্সটা আমরা এখন ডিফারেন্স ওয়ান বের করে ফেললাম। ডিফারেন্স টুটা আমরা একটু বোঝার ট্রাই করি, সেটা আচ্ছা এগুলো আমি আপনাদের কনসোল গুলো অফ করে দিই, ওকে, তাহলে ঝামেলা করে বারবার সামনে চলে আসবে। ওকে, তো সিজন দিয়ে করলাম, মুভি দিয়ে করলাম। আচ্ছা, তো আমি এখন আপাতত আরেকটা এক্সাম্পল আমি আপনাদের বুঝাই, যে আরেকটা ইস্যু ডিফারেন্স আমি বুঝাই। ধরেন আপনি একটা লেট দিয়ে একটা ভ্যারিয়েবল ডিফাইন করছে, সেটা যে কোনো কিছু হইতে পারে। ধরেন হইতে পারে এখন কয়টা বাজে, বা হচ্ছে আমাদের আমি আপনাদের বুলিয়ান মনে হয় শিখাই নাই। আচ্ছা যাই হোক, তো আমি দিলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু কি, ধর আমি দিলাম হচ্ছে ইংলিশ। আচ্ছা, তো আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে, আচ্ছা এখানে এরর দিচ্ছে, এটা কমেন্ট করে দিই, এটা এরর দিবে না। তো লেট ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু ইংলিশ, ডিফারেন্স দুটা বোঝা ট্রাই করতেছি। আমি কি করলাম, আমি আপনাদের একটু আগে শিখাইছিলাম কি, যে আমরা লেট বা var যেটা ইউজ করি না কেন, পরবর্তী যদি আমি ভ্যারিয়েবলটা রিঅ্যাসাইন করতে চাই, সেটা কিন্তু করা পসিবল কিনা। আমি দিলাম হচ্ছে বাংলা, সেভ দিলাম, আর হচ্ছে কনসোল ডট লগ ল্যাঙ্গুয়েজ। দেখেন, বাংলা কিন্তু ঠিকই চলে আসছে, কারণ var হোক লেট হোক, আমরা যদি আগে কোনো ভ্যালু অ্যাসাইন করতে করে থাকি, পরবর্তীতে এটা ওভাররাইট করা পসিবল, যেটা আমরা এই ক্ষেত্রে দেখতেছি। আচ্ছা, এক্সেস করলাম, ভালো কথা। মানে বার বা লেট যেটাই হোক না কেন, আগে একবার স্কোর ভ্যারিয়েবল ডিফাইন করার পরে অ্যাসাইন করার পর ভ্যালু, পরবর্তী আমি যদি ভ্যালু এভাবে রিঅ্যাসাইন করতে পারবো, লেট হোক বা বার হোক, ডাজেন্ট ম্যাটার। ওকে, তো এখন আমি যদি চাই যে না, এই জিনিসটা তো নর্মালি দুই জায়গায় হচ্ছে, কোনো সমস্যা নাই। এখন স্কোপ বলে কিছু একটা আছে। স্কোপ মানে কি, স্কোপ মানে হচ্ছে এই কার্লি ব্রেসিস বা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলি, এটা আমরা সামনে অনেকবার ইউজ করব। এটা ধরেন হচ্ছে একটা বক্স টাইপের বা এরিয়া টাইপের, র্যাপ টাইপের বলতে পারেন। ঠিক আছে, যেটাকে আমি বন্ধ করে রাখতে পারবো, এটার মধ্যে আমি অনেক কিছু রাখতে পারবো চাইলে।
ধরেন এটা হচ্ছে একটা বক্স, এই বক্সের মধ্যে আলাদা করে আমি কিছু ডিফাইন করতে পারবো, ঠিক আছে, এটাকে স্কোপ বলে, যাতে এর বাইরে কিছু না যায়। ফর এক্সাম্পল, এই যে লেট দিয়ে আমি ল্যাঙ্গুয়েজ এক্সেস বানাইছি না, তো আমি ল্যাঙ্গুয়েজটা এখানে কনসোল এক্সেস করতেছি, তো সেম ভাবে লেট দিয়ে আবার ওই সেম নামে ভ্যারিয়েবল এখানে লিখলাম। এখন দেখেন, আমি যে এখন এটার ভ্যালু বাংলা দিই, দেখেন কি করলাম, এখানে কি আসছে, ইংলিশ আসছে না? বুঝেন, কিন্তু আমি লেট দিয়ে ল্যাঙ্গুয়েজ ইকোস দিলাম ইংলিশ, একটা স্কোপ তৈরি করলাম। স্কোপ কিভাবে তৈরি করে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা কার্লি ব্রেসিসের মধ্যে যদি কোনো কিছু থাকে এটাকে স্কোপ বলে, ঠিক আছে। এই স্কোপের মধ্যে বা এরিয়ার ভিতরে একটা ওই সেম নামে একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি, যেটা ভ্যালু হচ্ছে বাংলা। বাট আমি যখন নিচে কনসোল লক করতেছি, আমার কি আসতেছে, ইংলিশ, আর ইংলিশ, তাই না, উপরটা আসতেছে, নিচে এটা কিন্তু আসতেছে না। বাট আমি যদি স্কোপ ছাড়া করতাম তখন এরর দিত। কারণ কি, এই নামে একটা ভ্যারিয়েবল অলরেডি ডিফাইন করা হয়ে গেছে, তুমি নামটা সেকেন্ড টাইম ইউজ করতে পারবা না। বাট এটাকে তুমি রিঅ্যাসাইন করতে পারবা, ঠিক আছে, আমি রিঅ্যাসাইন করা যাবে, কোনো সমস্যা নেই। বাট ওই নামটা সেকেন্ড টাইম আমি লেট দিয়ে আবার ইউজ করতে পারবো না, ঠিক আছে। বাট আমি যদি স্কোপে করি তখন আমাকে এরর দিচ্ছে না, এই নামটা আমি হচ্ছে ইউজ করছি একবার স্কোপের বাইরে, এরপরে স্কোপ তৈরি করছি, মানে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসের মধ্যে কিছু তৈরি করে স্কোপ বলি আমরা আপাতত, এর মধ্যে যা তৈরি করব এটা কিন্তু এর বাইরে কাজ করবে না। দেখেন, এটা কিন্তু এরর তৈরি করে নাই, কোনো এরর দেয় নাই। আমি কনসোল লক করছি বাহিরে, আমাকে এটা ভ্যালুটা দিচ্ছে, এটার কোনো ভ্যালু কিন্তু দেয় নাই। বাট আমি যদি কনসোল ডট লগ দেই ল্যাঙ্গুয়েজ, এখানে দেখেন যেটা স্কোপের ভিতরে, দেখেন ইংলিশ বাংলা কিন্তু এখন চলে আসছে। প্রত্যেকে 41 নম্বর লাইন, এই যে 41 নম্বর লাইন পাইছি। তার মানে যদি আপনারা চাইলে, আমরা সেম নামের জিনিস, ধরেন আমরা এখানে কি সিজন আমি একবার ইউজ করছি না, তো রুলস অনুযায়ী আমি কিন্তু লেট সিজন আবার ইউজ করতে পারবো না, তাই না। সিজন ইকুয়ালস টু উইন্টার দিতে পারবো? দেখেন এটাও দিচ্ছে, কেন, কি বলছে যে সিজন অলরেডি ইউজ করা হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম ইউজ করতে পারবা না। বাট আমি চাইলে স্কোপের ভিতরে ওই সেম নামটা আবার ইউজ করতে পারবো। দেখেন এখন কিন্তু এরর দেয় নাই। এখন আমি ল্যাঙ্গুয়েজ কমা সিজন দিয়ে ফেলি, বাংলার উইন্টার পাশাপাশি দেখাচ্ছে। তো এটা দিয়ে আমরা কি বুঝলাম, এটাতে এটা বুঝলাম যে স্কোপ হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে নিজস্ব একটা এরিয়া আছে, এর ভিতরে আপনি যা ইউজ, মানে একই জিনিস বারবার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা না। মানে এমন কোনো ওয়ার্ড আপনি বাইরে ইউজ করছেন, ওইটার সাথে এর ভিতরে কোনো সম্পর্ক নাই, মানে বুঝতে পারছেন। আপনি চাইলে ওই জিনিসটা ওই সেম নামে নতুন একটা ভ্যারিয়েবল আপনি এখানে ইউজ করতে পারবেন, কোনো ক্ষতি হবে না, এটার সাথে ভিতরে উপরে কোনো কানেকশন নাই, ঠিক আছে। বাট আমি যদি ল্যাঙ্গুয়েজটা এখানে কনসোল লক করতে চাই নর্মালি, আচ্ছা এখানে হচ্ছে আরেকটা ইস্যু আছে, যেহেতু আমি সেম নাম ডিফাইন করি প্রথমে স্কোপের ভিতর, তখন এরর দিবে স্বাভাবিক। বাট ধরেন আমি এখানে এই দুটো দিলাম না, তখন দেখেন কি হচ্ছে, যদি আমি ওই সেম নামে ভ্যারিয়েবল না তৈরি করি, কি ওই সেম নামটা স্কোপের মধ্যে তৈরি না করি, এই ল্যাঙ্গুয়েজটা কোথেকে আসবে, ওই বাইরে থেকে কাজ করবে, এটাকে বলা হয় গ্লোবাল ভ্যারিয়েবল। কি বলে, গ্লোবাল। গ্লোবাল মানে কি, যে আমি সব জায়গায় এক্সেস করতে পারতেছি, বাইরে করা আছে, যে কোনো জায়গায় স্কোপের ভিতরে হোক বাইরে হোক এক্সেস করা যাবে, যেটা গ্লোবাল। আর যেটা স্কোপের ভিতরে তৈরি করা হয়, মানে এরকম কার্লি ব্রেসেসের মধ্যে তৈরি করা হয় যে ভ্যারিয়েবল গুলা, যেমন এই লেট ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু হচ্ছে বাংলা, ঠিক আছে, এটা কিন্তু আমি বাইরে এক্সেস করতে পারবো না। দেখেন আমি যদি এখন কনসোল ডট ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে বাংলাকে দিচ্ছে, ইংলিশ দিচ্ছে, এটা কত 46 নম্বর লাইনে দেখেন, এই লাইনে কি দিচ্ছে আমাকে, ইংলিশ দিচ্ছে, মানে উপরটা কাজ করছে, ভিতরটা নিতে পারতেছে না। তার মানে স্কোপের ভিতরের ভ্যারিয়েবল গুলো আপনি কখনো ইউজ করতে পারবেন না, এটা খালি ভিতর জিনিস ভিতরেই থাকবে, বাইরে কাজ করবে না, ঠিক আছে। বাট বাইরে থেকে ভ্যালু আপনি ভিতরে এক্সেস করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে কোনো কিছু না দেই, তার মানে এটা যদি ভিতরে নাই, সে বাইরে থেকে চেক করি বাইরে কোনো এরকম কিছু আছে কিনা, চেক করে দেখবে যে আছে কিনা, হ্যাঁ পাইছে, ওই ইংলিশটা চলে আসছে। এটা হচ্ছে কি বলে, লোকাল ভ্যারিয়েবল। তার মানে স্কোপের ভিতরে আপনি যদি কোনো কিছু তৈরি করেন, এটাকে বলা হচ্ছে কি, লোকাল ভ্যারিয়েবল। আর স্কোপের বাইরে যেগুলো তৈরি করেন, এগুলো সবই কি, গ্লোবাল ভ্যারিয়েবল। মানে সব জায়গায় এক্সেস করা যাবে, ভিতরে প্লাস বাহিরে। আর স্কোপের ভিতরে যদি কিছু তৈরি করেন, যেটাকে আমরা লোকাল ভ্যারিয়েবল বলি, এটা শুধু এখানেই কাজ করবে, বাইরে কিন্তু কাজ করবে। আমি যদি ট্রাই করি যে সিজনের কনসোল লগ সিজন, কি আসে, যেমন এখানে আনডিফাইন্ড আসতেছে, আমি এটা অফ করে দিলাম। এই যে ইংলিশের আনডিফাইন্ড, ইংলিশ থেকে আসছে এখান থেকে, এই 45 নম্বর লাইন, দেখছেন এই যে এটা 45 নম্বর লাইন, ইংলিশটা হচ্ছে এখান থেকে পাচ্ছে, আর সিজনটা পাচ্ছে না। কিন্তু আমি এখানে সিজন বলে দিচ্ছি উইন্টার, কিন্তু নিতেছে না, বললাম না যে লোকালটা লোকালি কাজ করে, ভিতরে এটা ভিতরে বাইরে আসবে না। এই দেখেন এখানে আমরা ডিফাইন করছিলাম, আর ভ্যালু অ্যাসাইন করি না, তাই আনডিফাইন্ড।
সবাই কি ডিফারেন্সটা বুঝতে পারছি, যে লোকাল ভ্যারিয়েবল কি জিনিস আর গ্লোবাল ভ্যারিয়েবল কি জিনিস? সবাই একটু চাই রেসপন্স করবেন। ওকে, সেম ভাবে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি সিজন গেল। এখন এই যে এটা সুবিধা হচ্ছে কি, সুবিধাটা হচ্ছে এই জায়গায়, এই যে আমি মুভি বাইরে ডিফাইন করলাম, হয়তো ওই সেম নামের ভ্যারিয়েবল আমার প্রয়োজন হইতে পারে, যে একই নামের ভ্যারিয়েবল আমার দরকার আছে, হইতে পারে না, লাগতেই পারে যে সেম নাম ল্যাঙ্গুয়েজটা আমি ভিতরে ইউজ করবো। তখন ঝামেলাটা হয় নাই, যে বাইরের সাথে ভিতরে কোনো সম্পর্ক নাই, আমি চাইলে ভিতরে নতুন ওই সেম নামটা ইউজ করে ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হবে, কোনো ক্ষতি হবে না, এরর টেরর খাবো না। এটা হচ্ছে সুবিধা। বাট এই সেম জিনিস যদি আমি বারের ক্ষেত্রে করি তাহলে কি হবে? আচ্ছা, এখানে বার ল্যাঙ্গুয়েজ দিলাম, তো আমি দিলাম হচ্ছে গেমস, ঠিক আছে। আচ্ছা, তো গেমস এর আমি যে কোনো কিছু দিতে পারি। আচ্ছা, এখানে বার দিলাম, যে বার গেমস ইকুয়ালস টু হচ্ছে, আর এখানে আমি এগুলো আপাতত অফ করে দিলাম, এই জিনিসগুলো রিমুভ করে দিলাম, এখান থেকে খালি হচ্ছে গেমস। আচ্ছা, তো আমি দিলাম এখানে গেমস নাম দিলাম হচ্ছে ফিফা 2024, ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে, আচ্ছা এটা আমি কনসোল লক করে অফ করে দিই, ফিফা 2024 সাল প্রত্যেকে হচ্ছে 52 নাম্বার লাইন। 52 লাইন কোনটা? এই যেটা কনসোল ডট লগ গেমস, তার মানে এই যে var গেমসটা আমরা অ্যাসাইন করছি সেটা অ্যাক্সেস করা যাচ্ছে বাইরে। কমন সেন্স, হ্যাঁ অ্যাক্সেস করা যাওয়া স্বাভাবিক, কোন ডিফারেন্স বুঝতেছি না, কোনো সমস্যা নাই, ঠিক আছে, সব ঠিকঠাক। তো আমি জানি রিঅ্যাসাইন করা যাবে, সেটা রিঅ্যাসাইন করলাম। বাট আমরা যদি সেম ভাবে জানি লেটের ক্ষেত্রে একই নাম দুইবার ডিফাইন করা যায় না, বারের ক্ষেত্রে করা যায়। আচ্ছা, দিলাম বার গেমস ইকুয়ালস টু ফিফা 2023। দেখেন লেটের ক্ষেত্রে আমাকে এরর দিচ্ছিল, বারের ক্ষেত্রে কিন্তু আমি ওই সেম নামে ভ্যারিয়েবল পরের লাইনে ডিফাইন করছি একই নাম ধরে, ইস্যু কিন্তু তৈরি করে নাই। বুঝতে পারছি? তার মানে বারের ক্ষেত্রে কি হচ্ছে, লেটের ক্ষেত্রে আমরা ওই ল্যাঙ্গুয়েজ নামটা আর লেট দিয়ে অ্যাসাইন করতে পারবোই না কখনো, বাট বারের ক্ষেত্রে পারবো, কোন এরর দেয় নাই। এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। সেকেন্ড জিনিস হচ্ছে আমি কি করলাম, আমরা লোকাল আর গ্লোবাল মাত্র বললাম, যে ভিতর যিনি ভিতরে থেকে বাইরে অ্যাক্সেস করা যায় না। আমি বার দিয়ে একটা গেমস তৈরি করলাম, যে বার গেমস ইকুয়াল টু ফিফা 2024। লেটের ক্ষেত্রে যেটা হয়েছিল কি, সে বাইরের জিনিস বাইরে এক্সেস করতেছিলাম, স্কোপের জিনিস বাইরে এক্সেস করা যাবে না। বাট বারের ক্ষেত্রে স্কোপে রাখলাম, বাট সে কোনটা পাচ্ছে, ভ্যালু, ভ্যালু পাচ্ছে 53 নাম্বার লাইনে প্রিন্ট হয়েছে, কোনটা পাচ্ছে ফিফা 2023, যেটা আমরা স্কোপের ভিতরে তৈরি করছি। তো এখানে প্রবলেমটা হচ্ছে বার কিন্তু দেখেন আপনি স্কোপের বাহিরে নাকি ভিতরে, সেগুলো কেয়ারি করে না, লোকাল নাকি গ্লোবাল সে দেখতেছে না, লাস্টে যাকে পাবে তাকে সে এক্সেস করবে। মানে শেষ পর্যন্ত যে ভ্যালু আপনি নতুন ভ্যালু অ্যাসাইন করছেন সেটাকে সে নিবে, সে দেখবে না সেটা গ্লোবাল নাকি লোকাল নাকি সেটা স্কোপের মধ্যে আছে। তো এটা হচ্ছে ডিফারেন্স। ওকে, সো দেখেন লেটের সুবিধাটা কি, ভিতরে যিনি ভিতরে এখানে কাজ করবে, বাইরে কাজ করবে না। বারে সেটা কেয়ার করে না, বারে বারে কি হচ্ছে, বারের ক্ষেত্রে হচ্ছে আমরা ওই একই জিনিস যদি কোনো এক জায়গায় স্কোপের বাইরে হোক ভিতরে হোক যদি এক্সেস লিখে ফেলি, ওইটা বাইরেও এক্সেস করা যাবে, তার মানে ভ্যালুটা ডিরেক্ট কি চেঞ্জ হয়ে গেল। এটা প্রবলেম। কেন প্রবলেম? আমি হয়তো বা একটা ভ্যালু অ্যাসাইন করছি বাহিরে, সেটা আমি বাইরে খেলে এক্সেস করবো, ঠিক আছে, ঠিক আছে। এরপর আলাদা করে সেম নামে ভ্যারিয়েবল ভিতরে দেখলাম, সেটা যাতে বাইরে ঝামেলা না করে, সুবিধা হলো না একটা। বাট বারে কিন্তু ওর অসুবিধা তৈরি করে দিচ্ছে। এই সেম নামটা আমরা যদি কোনো এক জায়গায় ভুলেও অ্যাসাইন করে ফেলি, তাহলে কিন্তু প্রোগ্রামে একটা এরর তৈরি হতে পারে বা একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। আমি চাচ্ছি ভ্যালুগুলো এখান থেকে নিবে, পরে দেখা গেছে কি ভ্যালুগুলো লোকাল থেকে নেওয়া শুরু করে দিচ্ছে, স্কোপ থেকে নেওয়া শুরু করে দিচ্ছে, যেটা ইস্যু হইতে পারে। ওকে, তার জন্য হচ্ছে কি, যে বেটার হচ্ছে কি, যে লেট ইউজ করা। লেট আমাকে অনেক রেস্ট্রিকশন দিয়ে থাকে, যেখানে কোডে এররটা কম হবে তুলনামূলক। সবাই কি বার আর লেটের ডিফারেন্সটা বুঝতে পারছি? আর কোনো কনফিউশন? যদি কনফিউশন থাকে এখন আস্ক করে ফেলবেন। এখন আমি আসবো ডাব্লিউসি স্কুলসে, যে আমরা কি স্কিপ করছি কিনা, যে না ঠিকঠাক জায়গায় আছি কিনা, যাতে এখান থেকে আমি কিছু ইন্টারভিউ কোয়েশ্চেন যদি থাকে আমরা যদি পড়ে নিতে পারি। এই যে আমরা মোটামুটি 3-4টা ওই যে অটোমেটিক্যালি একটা আছে, আর এরপর কি বার লেট কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তো এখানে দেখি বারটা বেশি ইউজ করা হইতো কখন, 1995 থেকে 2015 পর্যন্ত। লেট কনস্ট্যান্ট 15 সালে অ্যাড হয়। আচ্ছা, আর বার কিওয়ার্ড, আচ্ছা কোর ব্রাউজারে বেশি, হ্যাঁ ঠিক, আগে মানুষ বেশি ইউজ করতো, তো আগের কোড থেকে বার অনেক প্রচুর ইউজ করতো, এখন দেখো লেটার কনস্ট্যান্ট প্রচলিত বেশি। ওকে, লেটেস্ট হওয়ার কারণে। ওকে।
আচ্ছা, তো কনস্ট্যান্ট আমরা দেখিনি, কনস্ট্যান্ট এখন বুঝাই দিচ্ছি। এখানে আরেকটা ডিফারেন্স তারা দেওয়ার কথা ছিল, ভেরিয়েবলস বার। আচ্ছা, এই দেখেন, সো লেট কিওয়ার্ডটা 2015 সালে ES6 ভার্সনে চলে আসে। আর লেটে হচ্ছে কি, লেট ব্লক স্কোপ, যেটা আমরা মাত্র বললাম, স্কোপের ভিতরে। ঠিক আছে। আর এটাকে অবশ্যই কি ইউজ করার আগে ডিক্লেয়ার করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। মানে কি, আমি কিন্তু আগে ভ্যালু অ্যাসাইন করে পরে ডিক্লেয়ার করতে পারবো না, যেটা শিখলাম মাত্র। আর এটা আবার রিডিক্লেয়ার করা যাবে না, মানে কি ওই সেম নামটা আবার ইউজ করা যাবে না, ল্যাঙ্গুয়েজ আবার অ্যাসাইন করতে পারবো না। এর দিচ্ছে তো লাল হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে গ্লোবাল স্কোপ, মানে বাইরে ইউজ করতেছেন, আর এটা লোকাল স্কোপ। ওকে, মানে লোকালি আমরা এক্সেস করতেছি একটা প্যারেন্থেসিস, সরি, কার্লি ব্রেসিসের ভিতরে। ঠিক আছে। আচ্ছা, আর বার হচ্ছে কি, গ্লোবালি এক্সেস করা আছে যেটা বলতেছে। ওকে। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা শিখে ফেলছি, রিডিক্লেয়ারিং গুলো সবই আমরা কভার করছি। ওকে, আর এখানে তারা এক্সাম্পল দিয়ে দিচ্ছে। ওকে, এটাকে হোস্টিং বলে। ওকে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এই যে আমি একটা কনসেপ্ট বুঝলাম না মাত্র, যে আগে ডিফাইন করা যাচ্ছে পরে ডিফাইন করা যাচ্ছে না, এটাকে হোস্টিং বলে। ওকে। তো জাভা স্ক্রিপ্ট হোস্টিং ইউজ করে, তখন আপনি এটা এক্সপ্লেন করে যে বারের ক্ষেত্রে এটা হয়, লেটের ক্ষেত্রে এটা হয় না। ওকে। আচ্ছা, তো এখন আমরা লাস্ট যে বিষয়, সেটা হচ্ছে কনস্ট্যান্টটা কভার করে ফেলি। খুবই সিম্পল জিনিস, যে কনস্ট্যান্ট হচ্ছে আরেকটা ওয়ে ভ্যারিয়েবল ডিফাইন করার জন্য। ফর এক্সাম্পল, কনস্ট্যান্ট আপনি ডিফাইন করছেন এইজ, এইজ ইকুয়ালস টু ধরেন 34। ঠিক আছে। কনসোল ডট লগ এইজ, তা আমি যদি এক্সেস করি 34 দেখা যাচ্ছে। আচ্ছা, তো কনস্ট্যান্ট কখন ইউজ করবো, এটা মানে যে ফিক্স। লেট কি হয়, আমি ভ্যারিয়েবল এখন ইংলিশ রাখলাম, পরে মনে হলো বাংলা করে দিই, আমরা কিন্তু সেটা করতে পারবো, তাই না? বাংলা, তাই না? এখন আমি যদি এক্সেস করি এটাকে কনসোল ডট লগ, এখন বাংলা চলে আসছে। কনস্ট্যান্টের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্সটা কি, এটা হচ্ছে ফিক্সড ভ্যারিয়েবল। ফিক্সড ভ্যালু মানে কি, এই জিনিসটা চেঞ্জ করা হয় না সাধারণত, এটা ভ্যালুটা অলওয়েজ অলওয়েজ কি আমরা ফিক্সড রাখবো। ফর এক্সাম্পল, যে কনস্ট্যান্ট এজ ইকুয়াল 34, আপনি যখন দেন যে এজ আবার অ্যাসাইন করবেন, পারবে নাকি দেখেন, দিলাম 20, একটু পর মনে হচ্ছে না এইজ এর ভ্যালু 34 না 20 হবে, সেভ দিলাম, এরর দিয়ে দিছে। যে অ্যাসাইনমেন্ট কনস্ট্যান্ট ভ্যারিয়েবল আনকোড টাইপের, মানে আপনি কনস্ট্যান্ট ভ্যারিয়েবলে একবার যদি সেটাকে ইউজ করেন, সেকেন্ড টাইম এটাকে রিইউজ কখনোই করতে পারবেন না। যেটা লেট আর বারের ক্ষেত্রে পসিবল, রিঅ্যাসাইন করতে পারবেন, বাট কনস্ট্যান্টের ক্ষেত্রে রিঅ্যাসাইন করা যায় না। ওকে, মানে একই ভ্যালুটা আবার এক্সেস করতে বা নতুন করে চেঞ্জ করে দিয়ে অন্য ভ্যালু বসায় দিবেন, এটা কনস্ট্যান্টের ক্ষেত্রে করা যায় না। এটা এখানে ডিফারেন্স। তো কনস্ট্যান্ট, লেট আর বার কখন ইউজ করবেন, এটা আসলে আপনারা প্র্যাকটিস করতে করতে আইডিয়া হয়ে যাবে। আর ম্যাক্সিমাম টাইম আমরা কি লেট ইউজ করব, কি ইউজ করবো, লেট ইউজ করবো। আর তাহলে কনস্ট্যান্ট কখন ইউজ করবো, কনস্ট্যান্টটা হচ্ছে আমরা ফিক্সড ভ্যালুর ক্ষেত্রে ইউজ করব। তো আমরা যখন একটা দুইটা প্রজেক্টে জাম্প করব, ডম নিয়ে কাজ করব, তখনই আইডিয়া হয়ে যাবে যে কখন কনস্ট্যান্ট, কখন আমরা লেট ইউজ করতেছি। ওকে। আচ্ছা, এটা প্রজেক্ট করতে করতে আমরা বুঝে যাব, কোনো সমস্যা নাই। আর এদিক দিয়ে হচ্ছে সমস্যা। ওকে, এদিক দিয়ে কোনো, এদিক দিয়ে আমরা জাস্ট ইউজ করবো, লেট ইউজ করবো। ঠিক আছে, তাহলে বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট আমি ডিফারেন্সটা বলে দিলাম যে কি হইতেছে আসলে বিহাইন্ড দ্য সিন। ওকে। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ডিফারেন্স বিটুইন var এন্ড লেট আর কনস্ট্যান্ট কি জিনিস? কনস্ট্যান্ট মানে কি, ফিক্সড। ইংলিশে কনস্ট্যান্ট মানেই হচ্ছে ফিক্সড। ওকে, তো এটাকে শর্টকাটে কনস্ট লিখি আমরা আর কি। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে কোনটা ইউজ করবো, আমরা লেট ইউজ করবো আপাতত। আর কনস্ট্যান্ট কখন ইউজ করব, প্রজেক্ট করতে করতে ক্লিয়ার হয়ে যাবেন। আর এটা কখন ইউজ করে, ফিক্সড ভ্যালুর ক্ষেত্রে ইউজ করা হয়, যে ভ্যালু আমি সেকেন্ড টাইম রিঅ্যাসাইন করবো না। ওকে। আচ্ছা, তো আমরা আশা করি ভ্যারিয়েবল জিনিসগুলা কি একটু ক্লিয়ার হয়ে নিলাম। আপনাদের টাস্ক হচ্ছে এইখান থেকে তিনটা জিনিস পড়া একবার হইলো। ঠিক আছে, ক্যান নট বি রিডিক্লেয়ার্ড, ক্যান নট বি রিঅ্যাসাইন, আর এটারও কিন্তু ব্লক স্কোপ আছে। ঠিক আছে। আচ্ছা, যেমন একটা এক্সাম হচ্ছে পাই, তাই না, যে পাই একটা ফিক্সড ভ্যালু, সে লিখে দিচ্ছে, এটাকে পরে সেকেন্ড টাইম রিঅ্যাসাইন করা যাচ্ছে ইনকারেক্ট। ওকে, আবার এইভাবে আপনি রিঅ্যাসাইন করতে পারবেন না। ঠিক আছে।
আচ্ছা, তো এরপর অবজেক্ট আমরা এখন পড়ি না, এটা আমরা পরে বুঝবো, বাট আপাতত এখান থেকে আপনারা ডিফারেন্স গুলা বুঝে গেলেন। আর এখান থেকে বলছে হোয়াট ইজ গুড, যে লেট এন্ড কনস্ট্যান্ট ব্লক স্কোপ, মানে আমি একটা স্কোপ তৈরি করলাম, ওইখানে লোকালি ভ্যারিয়েবল ডিফাইন করতে পারলাম যেগুলো বাইরে এক্স করা যাচ্ছে না, আমার জন্য সুবিধা আছে। আচ্ছা, লেট এন্ড কনস্ট্যান্ট রিডিক্লেয়ার করা যাবে না। হ্যাঁ, ভালো কথা, আমি লেট দিয়ে ল্যাঙ্গুয়েজ ইকুয়ালস টু ইংলিশ, বাট নতুন করে আবার লেট দিয়ে এটা নতুন করে ডিফাইন করতে পারবো না। এগুলা ইউজ করার আগে অবশ্যই ডিফাইন করতে হবে। যেমন এই যে আগে ডিফাইন করবো তারপর ভ্যালু দিব, আগে ভ্যালু দিয়ে পরে ডিফাইন করা যাবে না। আচ্ছা, এইগুলা দিস দিয়ে বাইন্ড করা হয় না, আমরা দিস কি ওটা এখনো দেখি নাই। এরপর হচ্ছে লেট এন্ড কনস্ট্যান্ট আর নট হোস্টেড। হোস্টেড মানে কি, এই যে আমি আগে ভ্যালু দিছি পরে হচ্ছে ভ্যালু এক্সেস করে যাচ্ছে, এটা পসিবল না, এটা বারে পসিবল, এটাকে হোস্টিং বলে। ওকে, আচ্ছা, হোয়াট ইজ নট গুড, সো কোনটা কোনটা বার্ড ডাজ নট হ্যাভ, ওকে ডাজ নট হ্যাভ টু বি ডিক্লেয়ার্ড, মানে বার্ড ছাড়া আপনি ভ্যারিয়েবল ডিফাইন করতে পারবেন, ইজ হোস্টেড বাইন্ড টু দিস। তো এইখানে কিছু ইস্যুস আছে যে হ্যাঁ করতে পারি, ছোটখাটো প্রজেক্ট ইউজ করতে পারি, বাট যখন লং প্রজেক্ট করবেন, বড় একটা প্রজেক্ট করবেন, তখন ওই সেম নামটা আপনি ইউজ করতে মাল্টিপল জায়গায়, তখন কিন্তু এরর হইলেও হইতে পারে, মিস ক্যালকুলেশন হইতে পারে, কারণ ভার কিন্তু কোনো রেস্ট্রিকশন রাখে না সাধারণত, তাই না? এই জন্য আমরা গুড প্র্যাকটিস হচ্ছে কি, যে লেট ইউজ করা, এই তো সিম্পল। আচ্ছা, আসি, আমরা নেক্সটে মুভ করি। সো নেক্সট যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে কি, জাভাস্ক্রিপ্ট কন্ডিশন। ঠিক আছে, তো কন্ডিশনটা কি? আচ্ছা, তো কন্ডিশন খুব মজার একটা জিনিস, কন্ডিশনস ডট জেএস। আচ্ছা, জেএস ফোল্ডারের ভিতরে দেখি কনসোল ডট লগ। চলে আসছে, পারফেক্ট। সো আমি এখন ইন্ডেক্সে গিয়ে বললাম ভাই এখন আমি দেখতেছি হচ্ছে জাভা স্ক্রিপ্ট কন্ডিশনস। আচ্ছা, সো কন্ডিশন আবার কি জিনিস, চলেন এটা বোঝার ট্রাই করি। সো আমরা ডেটা টাইপ শিখছি কি কি, একটা হচ্ছে নাম্বার, যে ওয়ার্ড ইউজার নেম ইকুয়ালস টু কি, ধরেন দিলে আপনি দিলেন হচ্ছে কি যে রনি, ওকে, ইউজার নেম হচ্ছে রনি। আচ্ছা বার, আচ্ছা লেট দিয়ে বার দিয়ে লেট দিয়ে করি, তো তারপরে এখন লেট শিখছি। সো লেট ইউজার নেম হচ্ছে রনি, ওকে, এটা হচ্ছে কি স্ট্রিং। লেট এজ ইকুয়ালস টু কি 34, এটা হচ্ছে কি নাম্বার। এই দুইটা টাইপ আমরা হচ্ছে কি শিখছি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে স্ট্রিং। আরেকটা টাইপ আছে যেটাকে বলা হচ্ছে আমরা বুলিয়ান, যে লেট, যেমন এটা হইতে পারে যে ইজ ম্যারিড কিনা, সে কি বিবাহিত কিনা, এটা সত্যি না হলে মিথ্যা, যে কোনো একটা হবে না। হ্যাঁ, সে বিবাহিত, ইয়াস, বিবাহিত না, নো, সিয়াস বা নো, এমন অনেক কন্ডিশন করে না, যে ডার্ক মোড এনাবেল হয়েছে কি হয় নাই, ঠিক আছে, বৃষ্টি পড়তেছে কি পড়তেছে না, পাসওয়ার্ড কারেক্ট নাকি ইনকারেক্ট, ঠিক আছে, লোডিং হচ্ছে কি হচ্ছে না। এই যে ইয়াস নো কোয়েশ্চেন আসতেছে বারবার, যে হ্যাঁ না হলে না, যে কোনো একটা কাজ করবে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইউজার নেম এইজ ইজ ম্যারিড, তো আমরা দুইটা ভ্যালু ইউজ করতে পারি, একটা হচ্ছে ট্রু মানে হচ্ছে সত্যি মানে ইয়েস, আরেকটা হচ্ছে আমরা কি ইউজ করতে পারি, ফলস, যেটা মানে কি নো। ফলস মানে কি নো, আর ট্রু মানে কি ইয়েস। তো এখানে কোনো ইনভার্টেড কমা বা কিছু নাই, ছোট হাতের লিখবো ট্রু বা ফলস। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান, বুলিয়ান মানে কি ইয়াস বা নো, এটা হচ্ছে একটা কি ডেটা টাইপ। ইয়াস বা না বলতে পারেন, ট্রু আর ফলস এই দুটো ভ্যালু সে ইউজ করে থাকে। তো আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আমরা একটা ছোট্ট কন্ডিশন শিখবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আচ্ছা এখানে দেখেন, আমি কন্ডিশন এখন ইউজ করব। কন্ডিশন জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যা প্রোগ্রাম লিখতেছি সারা জীবন লিখে আসছি সবই কিন্তু কন্ডিশনের বেস করে। এটা হলে ইউজার লগ ইন হলে কি হবে, ইউজার লগ আউট হলে কি হবে, ঠিক আছে, এই বাটনে ক্লিক করলে কি হবে, সব কি কন্ডিশন বেসিস। তো কন্ডিশন বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। আর প্রত্যেকটা প্রোগ্রামে কি কন্ডিশন থাকে।
কোনো না কোনো ভাবে সে কন্ডিশন থাকতেছে। তো জাভাস্ক্রিপ্ট আমরা এখানে কন্ডিশনটা কিভাবে শিখবো, ইফ বা এলস, এটাকে আমরা কি বলি, ইফ বা এলস, মানে যদি যদি এটা হয় তাহলে এটা, নাহলে ওইটা হবে, এমন বিষয়টা। একটা এক্সাম্পল দিই। তো যেমন এখানে কি ইউজার নেম হচ্ছে এইজ আছে, ইজ ম্যারিড আছে, তাই আমি বললাম যদি ইজ ম্যারিড ইকুয়ালস টু, বুঝেন একটা ইকুয়াল মানে কি, একটা ইকুয়াল মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা, মানে ইজ ম্যারিড এর ভ্যালু হচ্ছে ট্রু, অ্যাসাইন করা মানে এটার ভ্যালু হচ্ছে কি ট্রু। আর আমি যদি বলি ইজ ম্যারিড সমান সমান ট্রু কিনা, মানে এটার ভ্যালু কি ট্রু কিনা, এটা বের করবো কেমনে, এটার জন্য একটা আলাদা অপারেটর আছে, কি নাম, ডাবল ইকুয়ালস টু। এটার মানে কি, এটার মানে হচ্ছে ইকুয়ালিটি, কি বলে, ইকুয়ালিটি, মানে সমান সমান কিনা, বলবো ইজ ম্যারিড এর ভ্যালু কি ট্রু কিনা, ঠিক আছে। বা এভাবে বলতে পারি যে ইজ ম্যারিড কি ট্রু কিনা। ইফ কিভাবে লিখছি, ইফ মানে যদি, এই একটা প্যারেন্থেসিস দিছি তাই না, মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিছি, এর ভিতরে লিখছি ইজ ম্যারিড যে ভ্যালুটা আছে এটা সমান সমান ট্রু কিনা। যদি ট্রু হয় তাহলে কনসোলে বলবে যে ভাই ইউজার নেম যে আছে সে হচ্ছে কি, কমা দে ইজ, আচ্ছা বলে ইজ, ওকে। এখন দেখছি কি লিখছে যে রনি ইজ ম্যারিড, বুঝতে পারছি। যদি আমি ফলস করে দেই তাহলে কি হবে, তাহলে কিছু দেখা যাচ্ছে না। তো এই কন্ডিশনে কখন ঢুকবে, সে ইফ তখনই কাজ করে যখন এই কন্ডিশনটা সত্যি হয়। তার মানে ইফ ইজ ম্যারিড সমান সমান যদি ট্রু হয় তাহলে আমার এই ভিতরে যে স্কোপটা আছে না, স্কোপটা রান করবে, না হলে রান করবে না। সো দেখছে ম্যারিড সমান সমান ফলস, তো স্কোপটা রান করেও নাই, ভিতরে আসেও নাই, এটা প্রিন্টও হয় নাই। আচ্ছা, তো আমি একটা কন্ডিশন, ইফ ডাটা কন্ডিশন লিখে ফেলি যে ইফ যদি ইজ ম্যারিড সমান সমান ফলস হয় তাহলে কি হবে, তখন বলতে পারি ইউজার নেম ইজ নট, আচ্ছা ইজ ইজ আনম্যারিড, ইজ নট ম্যারিড না দিয়ে আনম্যারিড, ওকে। সবাই কি বুঝতে পারছি এটা কিভাবে কাজ করতেছে। তখন সে ফার্স্ট টাইম জাভা স্ক্রিপ্ট লাইন বাই লাইন কাজ করে, ঠিক আছে। কন্ডিশন ফলস, চেক করে দেখলো ফলস ট্রু কিনা, না ট্রু, এই কন্ডিশন আসলো না, পরের কন্ডিশনে চলে গেল, এই কন্ডিশন কাছে পরের লাইনে চলে যাবে, পরের লাইনে কিছু নেই, কিছুই প্রিন্ট হবে না। যেহেতু আমাদের পরের লাইনে কি হয়েছে যে ফলস, হ্যাঁ কন্ডিশন সত্যি, তার মানে এই লাইনটা কাজ করবে। সবাই কি এটুকু বুঝতে পারছি, একটু চ্যাটে জানাবেন। সবাই ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার যদি না বলে আমি তখন বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা। আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, চলেন। তো আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে, যে আমরা পাসওয়ার্ড দিলাম যে লেট, ও আমাদের পাসওয়ার্ড হচ্ছে এটা অমুক, পাসওয়ার্ডের কি, ধরেন আমার পাসওয়ার্ড হচ্ছে পাইথন, পাইথন 1 2 3, ঠিক আছে, 0 1 2 3, ধরেন এটা আমার পাসওয়ার্ড। আমি বলবো যদি পাসওয়ার্ড সমান সমান কি হয়, আচ্ছা একটা শিখছি তাই না, দুইটা ইকুয়াল শিখছি, পাইথন 1 2 3 4 5 হয়, তখনই কি কনসোল লগ বলবে ভাই, হ্যাঁ ইউজার লগড ইন সাকসেসফুলি, ওকে। সো আর যদি না হয় তাহলে আরেকটা ইফ কন্ডিশন লিখলাম, এটা কাজ না আরেকটা ইফ কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এটা একটাই কন্ডিশন দিলে চলবে, আপাতত বোঝা ট্রাই করে। সো আমি দিলাম যে ইফ পাসওয়ার্ড ইকুয়ালস টু, এটা অমুক হয়ে যায়, তাহলে কি বলছে, ইউজার লগ ইন সাকসেসফুল, আমার পাসওয়ার্ড কি 0 1 2 3 4 5, কন্ডিশন দিছি, বাট পাসওয়ার্ড কি দিচ্ছি 0 1 2 3, কন্ডিশন কিছু কাজ করছে, কাজ করেনি, কারণ এই কন্ডিশন আসেই নেই, দেখছি ম্যাচ করতেছে না। তো আমি যদি 4 5 দিয়ে সেভ দিই, তখন কি আসছে যে ইউজার লগ ইন সাকসেসফুল, কারণ কি কন্ডিশন নাম্বার 16 আনলে আমাদের প্রিন্ট হচ্ছে এই যে, মানে এটা পারফেক্টলি কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো ভালো কথা। তো আমরা এখন আপনার মাথায় আসতে পারে ভাই যদি এটা কাজ না করে, আমরা কিন্তু এখানে কি শিখছি যে যদি ট্রু আর ফলস, Numerar, numerar usando dos tabletas, ট্রাই entonces করে দেখবো যে también. আপনারা কি মিউট আছেন কি নাই, ঠিক আছে।
আচ্ছা, তো এখানে দেখেন আমরা বলছি যে লেট পাসওয়ার্ড ইকুয়ালস টু 0 1 2 3 4 5। ভালো কথা। তো বলছি পাসওয়ার্ড সমান সমান যদি এটা হয় তাহলে ইউজার লগ ইন সাকসেসফুল। ওকে, বাট আপনার একটু কি শিখছেন, যদি আমি ট্রু আর ফলস দিয়ে করি তখন আমি ভ্যালু কি করলাম, যদি ইজ ম্যারিড ট্রু হয় তাহলে এটা, ইজ ম্যারিড ফলস হলে এটা। পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা এমন কিছু করতে চাইলে পারতেছি না আপাতত আর কি, যা শিখছি এর মধ্যে। তো আমি চাইলে আরেকটা কন্ডিশন দিতে পারি, যেটাকে বলে যদি এটা কাজ না করে তাহলে আরেকটা হবে। তাহলে কি, সেটাকে এলস, মানে এটা না হলে আরেকটা হবে, কি দেখাবে, যদি ইন কেস এই কন্ডিশনটা ফলস হয় মানে সত্যি না হয়, তাহলে এটা প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, ইনভ্যালিড পাসওয়ার্ড। ওকে, তো এখন আমি এখন দেখাচ্ছি ইউজার লগড ইন। আচ্ছা, এটা আমি আপাতত অফ করে দিই এই কন্ডিশনটা। ইউজার লগড ইন সাকসেসফুলি, কারণ পাসওয়ার্ড ঠিকঠাক আছে, পাসওয়ার্ড দিলাম হচ্ছে ভুল, কি বলছি, ইনভ্যালিড পাসওয়ার্ড। ওকে, তার মানে যদি কখনো এটা কাজ না করে তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে, একটা হলে একটা আমাকে দেখাবেই, হয় এটা না হলে এটা। তো এটা কি ডুয়াল কন্ডিশন, মানে এটা একটা না হলে আরেকটা কাজ করবে। তো এটা হলো ইফ এলস কন্ডিশন বলি আমরা এটাকে। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছি যে ইফ এলস কিভাবে কাজ করে? তো আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। ওকে, যে আমার লেট টেম্পারেচার, আচ্ছা এখানে আবার এখানে খুবই সিম্পল ভাবে করি। টেম্পারেচার সমান সমান আমার ধরুন আপাতত 40 আছে, ঠিক আছে। সো ইফ টেম্পারেচার সমান সমান যদি 40 হয়, কনসোল ডট লগ, আমি ছোট্ট করে করতেছি। আচ্ছা, এটা আরো সুন্দর করে করবেন, টেম্পারেচার এক্সাম্পল না দিই। ধরেন ইজ ডার্ক মোড, ডার্ক মোড হচ্ছে একটা মোড, এটা বললাম আপাতত ডার্ক মোড এনাবেল করা আছে মানে ট্রু। সো যদি আমার ডার্ক মোড সমান সমান ট্রু হয়, ঠিক আছে, তাহলে কি হবে, এখানে বলবো ডার্ক মোড ইজ এনাবেল। না হলে কি বলবে, না হলে বলবে ভাই কনসোল ডট লগ ডার্ক মোড ইজ ডিসেবল। হয়েছে, যে ডার্ক মোড ইজ এনাবেল দেখাচ্ছে, আমি যদি ফলস দিয়ে ফেলি কোনো এক কারণে, তাহলে কি দেখাচ্ছে, ডার্ক মোড ইজ ডিসেবল। সো ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার কি কন্ডিশন চেঞ্জ হচ্ছে। যদি ট্রু হয় তাহলে এটা, যদি যদি ট্রু না হয় ফলস হয় তাহলে এটা দেখাবে, কমন হিসাব। ওকে, তো কন্ডিশন কিভাবে কাজ করে, ইফ এলস কিভাবে কাজ করে, সবাই কি বুঝতে পারছি? খুবই ইজি, রাইট, এক্স্যাক্টলি। সো এখন এটা গেল হচ্ছে কি একটা কন্ডিশন, মানে একটা কন্ডিশন দিলাম, ম্যাচ না হলে আরেকটা কাজ করবো। এটা হচ্ছে কি আমরা যে দুইটা কন্ডিশনের মধ্যে ডিফারেন্স দেখলাম, তো দুইটা জাস্ট দুইটা লাইন, দুইটা মানে একটাই কন্ডিশন, ইনপুট হয় রেজাল্ট হয়তো দুইটা দেখাচ্ছে, হয় এটা না হলে এটা, কিন্তু একটা রেজাল্টই দেখাচ্ছে। তো আমরা যেটা কন্ডিশনের মান আর একটু বাড়াইতে পারি, যদি এইজ 40-এর উপরে হয়, 40-এর নিচে হয়, 40-এর কম হয়, বেশি হয়, তো ওই ক্ষেত্রে কি হবে, তাই না? তো এমন কিছু কিন্তু কন্ডিশন আমাদের আছে, ঠিক আছে। তো গ্রেটার দেন আর লেস দেন সিম্বল সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা আমি জানি না, তাও হচ্ছে আমি একটু বুঝাই। আচ্ছা, এইজ, আমি একটা এক্সাম্পল দিই, ধরেন বয়স হচ্ছে কত, 40, ঠিক আছে। আচ্ছা, বয়স হচ্ছে 40, ভালো কথা। যদি আমার বয়স 40-এর বড় হয়, এই সিম্বলটার মানে কি, মানে হচ্ছে গ্রেটার দেন। আর এই সিম্বলটার মানে কি, এটা এটা লেস দেন। এটা খুবই ইম্পর্টেন্ট, গ্রেটার দেন। সো এটা লেস দেন, এটা গ্রেটার দেন। এরপর হচ্ছে এইজ ইকুয়াল সমান সমান 40, এটা কি, এটা হচ্ছে ইকুয়ালিটি। এগুলো সবই আছে, আমি একটু দেখাই দিচ্ছি কোথেকে পাবেন। এরপর এইজ ট্রিপল ইকুয়ালস টু 40, এটা আবার কি জিনিস, এটা হলো স্ট্রিক্ট ইকুয়ালিটি। আচ্ছা, এরপর এইজ নট ইকুয়ালস 40, মানে এইজ 40-এর সমান না,
এটা হচ্ছে নট ইকুয়াল। তার মানে নট ইকুয়াল কি হবে লেখে, এভাবে লেখে, ঠিক আছে? বা ডাবল ইকুয়াল দিতে পারেন একসাথে, এভাবে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই 40 এবং 40-এর সমান, মানে হয় 40 থেকে 40-এর ছোট হবে, না হলে সমান হবে, ওকে? তাহলে আমরা ইকুয়াল দিতে পারি, হয় 40 মানে ছোট হবে, ওকে? তো আমি কি বলতে পারি, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল, আর এটা হচ্ছে গ্রেটার 40, তাহলে 40-এর বড় হবে, তাহলে কি গ্রেটার দেন ইকুয়াল। সবাই জিনিসগুলো একটু ভালো করে দেখেন আমি কি করছি। আর এটা ইকুয়ালস মানে কি, এটা মানে অ্যাসাইন করা, অ্যাসাইন ভ্যালু। একটা ইকুয়াল দা মানে কি, ভ্যালু অ্যাসাইন করা বুঝায়। এটা হচ্ছে গ্রেটার দেন, এটা লেস দেন, সরি এটা লেস দেন, এটা গ্রেটার দেন, এটা ইকুয়ালিটি, এটা হচ্ছে কি স্ট্রিক্ট ইকুয়ালিটি, মানে একদম সমান সমান কি না, এক্স্যাক্টলি চেক করা, নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। সবাই কি বুঝতে পারছি? এই জিনিসটা আমাদের বুঝতে হবে, না বুঝলে আমরা কন্ডিশন অনেক জায়গায় আটকায় যাবে, ওকে? তো এটা মানে হচ্ছে 40, 40, 40 বড়, এর নিচে যদি কিছু হয় তাহলে সেটা ছোট, লেস দেন। এটার মানে কি 40-এর বড় বের করতেছি আমরা, যদি নাম্বার 40-এর বড় হয়, এটা মানে 40-এর সমান, এটা হচ্ছে একদম পারফেক্ট সমান হইতে হবে। জিনিস দুইটা একই, হালকা ডিফারেন্স আছে, আমি বুঝাই দিব কোনটা। এটা মানে সমান না, নট ইকুয়াল। এটা হচ্ছে 40 এবং 40 থেকে ছোট এমন কিছু, 40 এবং 40 থেকে বড় এমন কিছু, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা একবার আমি দেখে দেখে রাখলাম, এটা আপনাদের কাজে লাগতে পারে, ওকে? তো আমি এইচ দিয়ে আমি এখানে কন্ডিশন লিখবো না, অন্য কিছু দিয়ে লিখবো, যাতে আপনারা কালারফুলি বুঝতে পারেন। আমি আপনাদের কমেন্ট করলাম, এরকম এরকম দিচ্ছে না আপাতত। আচ্ছা, তো এখন আসি, ঠিক আছে? বলা আছে যে লেট ফাদার্স এজ, ওকে? তো ফাদার্স এজ কত বললাম, 40, বাবার বয়স হচ্ছে 40। এখন আমরা একটা কন্ডিশন সেট করতে পারি, কি টাইপের কন্ডিশন? যদি বয়স অমুক হয় তমুক হয়, তখন আমরা একটা আবার ডুয়াল কন্ডিশন বা ট্রিপল কন্ডিশন সেট করতে পারি, ওকে? আচ্ছা, তো ফাদার সাইজ না পার্সন এজ দিন, Just এটা আমি নর্মাল বা ইউজার এজ, ওর ভ্যালু হচ্ছে 40, তো আমি এখন বের করবো। তো আমার কন্ডিশন হচ্ছে, যদি আমার, আমি কন্ডিশন বলে দিই, 40-এর বড় হইলে, আচ্ছা ইংলিশে লিখি, ইফ এজ ইজ গ্রেটার দেন 40, মানে 40-এর বড় হয় যদি, বুঝেন, 40, তাহলে কি বলবে? তাহলে লেখা উঠবে, আহ শর্টটা লিখে ওল্ড, অ্যাডাল্ট, অ্যাডাল্ট বলবো, আচ্ছা আপাতত ওল্ড বললাম, যাও। 40-এর উপরে ধরেন বুড়া বলতেছি আমরা, ঠিক আছে? যদি এখানে 30-এর উপরে যায়, তখন কি বলবো? তখন বলতে পারি যে অ্যাডাল্ট, ঠিক আছে? আর আমি বললাম যদি 20-এর উপরে যায়, তাহলে কি, তাহলে হচ্ছে 20-এর উপরে অ্যাডাল্ট বলি আমরা, আচ্ছা তাই হোক। আচ্ছা, আমি ধর এটা ম্যাচিউর দিলাম, সেটা ওল্ড থাকুক, ম্যাচিউর দিলাম 30 থেকে 40-এর মধ্যে, আবার 20 থেকে 30-এর মধ্যে অ্যাডাল্ট বললাম। 20-এর নিচে যদি হয়, মানে এর বাইরে যদি কোনো কিছু হয়, 40-এর উপরে তো ওল্ডই বললাম, 40-এর উপরে গেলে, আর যদি এই যে 30-এর উপরে হয়, 30 অথবা 30-এর উপরে, তাহলে ম্যাচিউর। যদি 20 বা 20-এর উপরে হয়, অ্যাডাল্ট। বুঝতে পারছেন? এটা হচ্ছে কন্ডিশন, ওকে? তো আমরা এখন এটা কিভাবে করব, বুঝার ট্রাই করি। তো কন্ডিশন অনুযায়ী বলবো, যদি আমাদের বয়স 40 বড় হয়, যদি আপনাকে কোনো কন্ডিশন দেওয়া হয়, অলওয়েজ ট্রাই করবেন হচ্ছে একদম বড় ভ্যালু দিয়ে শুরু করা, মানে এই ছোট দিয়ে শুরু করবেন না, তাহলে একটু কনফিউজ হয়ে যাবেন। যদি কখনো এরকম কন্ডিশনাল টাইপ কাজ আপনার কাজ দিয়ে দেয় বা কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, ট্রাই করবেন হচ্ছে কি এখান থেকে শুরু করবেন না কখনো, অলওয়েজ ট্রাই করুন বড় থেকে শুরু করা ভ্যালু দিয়ে, ওকে? আচ্ছা, তাহলে ইজি হবে, কি হবে ইজি হবে দেখেন। যদি আমাদের বয়স কি বলছি, 40-এর উপরে হয়, 40 উপর মানে কোনটা বোঝায়, এটা, তাই না? আচ্ছা, এটা খুবই সিম্পল, গ্রেটার দেন লেস দেন বাদ দেন, মানে যেদিকে মুখ করে থাকবে, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যেদিকে মুখ করে দেবো সেটার প্রায়োরিটি আগে, ঠিক আছে? তার মানে 40 থেকে বড়, এটা কোন দিকে মুখ করে, 40 দিকে মুখ করে, 40 বড়, যেদিকে মুখ করে থাকবে সেটা বড়, একদম সিম্পল হিসাব। তো এদিকে মুখ করে আছে, এটা 40 বড়, আমি বলছি কি 40-এর বড়, তার মানে 40 দিকে মুখ করে থাকবে, ওকে? আচ্ছা, সরি 40 থেকে বড় হবে, 40 ছোট না, এই যে। সো দেখেন 40 থেকে বড় বলছি,
আবার কি বলছি, 40 থেকে বড় বা 40 থেকে বড় দুইটাই। এটা রিজনটা আমি একটু পরে বুঝাই দিব। তো এখানে কেউ ইকুয়াল দিল, ইকুয়াল না দিলে কি হবে সেটা আমি বুঝাচ্ছি চলো। আচ্ছা, যদি আমাদের বয়স কি হয় 40 থেকে বড় হয়, তাহলে কি বলবো, কনসোল ডট লগ হি ইজ অ্যান অ্যাডাল্ট গাই। আচ্ছা অ্যাডাল্ট না, ওল্ড গাই, ঠিক আছে, ওল্ড বলতেছি। এখন আসি মাল্টিপল কন্ডিশন। আমরা শিখছি কি এলস, তাই না? যদি বড় হয় তাহলে তো 40 অ্যাডাল্ট গাই, যদি 40-এর নিচে হয় তাহলে কি হবে, ম্যাচিউর গাই দিলাম। আচ্ছা, তো এখন কি বলছে, হি ইজ এন হি ইজ এন না হি ইজ। আচ্ছা, ম্যাচিউর গাই আসতেছে। আচ্ছা, ডার্ক মোড এগুলো করতে গেছে, এগুলো আমি অফ করে দিই। কি বলছে, হি ইজ এ ম্যাচিউর গাই। ম্যাচিউর গাই কেন বলছে, আমার কন্ডিশন হচ্ছে যদি 40 হয় বা 40-এর বড় হয় তাহলে ওল্ড হবে না, এর এর বাইরে যাই বসাই কি বলছে ম্যাচিউর হবে। আমি এখন 41 দেই, তাহলে আচ্ছা 41, আচ্ছা এইজ না সরি, পার্সেন্ট এইজ হবে। হি ইজ এন ওল্ড গাই আসছে, আসছে ভ্যালু কি 41। আমি বলছি 40-এর উপরে হলে ওল্ড, না হলে ম্যাচিউর। ওল্ড বলতেছে 41 দিলে, ঠিক আছে। এই 40 দিলে কি বলে দেখি তো, 40 দিলে বলছে ম্যাচিউর গাই। তার মানে সে কি 40-কে বাদ দিয়ে করতেছে, বাট আমার কন্ডিশন হচ্ছে 40 এবং 40-এর উপরে হইলে। 40-এ যদি হয় সেটা কি ওল্ডই হবে, বাট সেটা কিন্তু হতেছে না। তো এই জন্যই হচ্ছে আমরা ইকুয়াল ইউজ করি, মানে 40 এবং 40-এর বড়। আর যদি শুধু গ্রেটার দেন ইউজ করি, তার মানে কি 40-এর বড় হইলে, 40 হলে কিন্তু ওই আগেরটাই থাকবে কন্ডিশন। ওকে, এখন আমি যদি দিই, এখন দেখেন হি ইজ এন ওল্ড গাই বলতেছে, 40 এবং 40-এর বড়। এটা কিন্তু দুইটা কন্ডিশন হলো, আমার কিন্তু আরো দুইটা কন্ডিশন বাকি আছে, এগুলো কিভাবে করবো। আচ্ছা, তো এই সময় এসে হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন আসবে, সেটা এলস ইফ। ঠিক আছে, মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে এখানে আমরা কন্ডিশন লিখতে পারবো, এলস এ কোনো কন্ডিশন লেখা যায় না, এলস ইফে লেখা যায় যে যদি আমাদের এই 40 কিংবা 40-এর বড় হয় তাহলে হচ্ছে এমন মুখ হবে ওল্ড। যদি 30 কিংবা 30-এর বড় হয় তাহলে হচ্ছে ম্যাচিওর। আর আরেকটা কন্ডিশন আছে মনে হয় এলস ইফ। তাহলে আমরা যদি এখানে 20-এ অ্যাডাল্ট, আমরা এখানে এলস বলে দিব, এর বাইরে যদি কোনো কিছু হয় সেটাই হচ্ছে অ্যাডাল্ট। কারণ কি 40-ও চেক করলাম, 30-এ ঘরও চেক করা, এর নিচে যদি কিছু হয়, সেটাই কি অ্যাডাল্ট বুঝাচ্ছে, তাই না? তো এটা আমি কন্ডিশন না দিলেও চলবে। তো হি ইজ এ অ্যাডাল্ট। তো ওল্ড আসতেছে, তার মানে বয়স 40 হলে ওল্ড, 45 দেন ওল্ড, আট আট 88 দেন ওল্ড, কারণ সব 40-এর উপরে। এখন আমি 30 দিয়ে দেখি, দেখি তো 34 দিলে কি হয়, ইজ এ ম্যাচিওর গাই। 31 দিলে কি হয়, ম্যাচিওর গাই। 30 দিলে কি হয়, ম্যাচিওর গাই, কারণ ইকুয়াল দিছি। ইকুয়াল না দিলে কিন্তু আর বলতো ম্যাচিওর বলতো না, তাহলে কি বলতো, অ্যাডাল্ট বলতো। এই কন্ডিশনে পড়ে যাচ্ছে, এই দুটা কিছু না হলে এটা এই কন্ডিশনে পালাই দিবে তাকে। ওকে, এই জন্য আমি ইকুয়ালসটা দিছি, এই জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন যদি আমি 39-ও দেই, ম্যাচিওর গাই। 40 দিলে আবার কিন্তু অ্যাডাল্ট গাই, ওল্ড গাই। আবার যদি আমি 20 দেই, তাহলে আবার অ্যাডাল্ট গাই। কেন কি, সে 30-এর নিচে পড়ে যাচ্ছে, 29 দেই, অ্যাডাল্ট গাই। এখন যদি আপনি আরেকটা কন্ডিশন অ্যাড করতে চান যে না, 20-এর নিচে হইলে আবার কি হবে, অন্য কাহিনী, সে হচ্ছে টিনেজার, তাহলে আপনি করতে পারেন যে এলস আরেকটা কন্ডিশন বসাই দিবেন যে যদি আমার এখন পার্সনের বয়স 20 কিংবা 20-এর উপর হয় তাহলে সে অ্যাডাল্ট। আর এর নিচে যদি কখনো হয়, বাকি সব হচ্ছে আমার কি টিনেজার বা চিলড্রেন। ওকে, এখন অ্যাডাল্টে আসতেছে, আমি যদি এখন 19 দেই, চিলড্রেন আসতেছে। 20 দিলে আবার কি অ্যাডাল্ট। ওকে, কেন 20 বা 20-এর বড়। সবাইকে বুঝতে পারছি যে ইফ এলস ইফ কিভাবে কাজ করতেছে কন্ডিশন ওয়াইজ। তো বড় থেকে শুরু করে সুবিধা হয়, যদি ছোট থেকে শুরু করেন তাহলে একটু কনফিউজ হয়ে যাবেন। সবাই ক্লিয়ার? সেম ভাবে আমি টেম্পারেচার দিতে পারি, সেম ভাবে গ্রেডিং সিস্টেমও করতে পারি, পাস ফেলও বের করতে পারি। যে রেজাল্ট যদি আমি তিনটা সাবজেক্ট দেওয়া আছে, তিনটা অ্যাভারেজ যদি 90 হয় এ প্লাস, 80 হইলে এ, 60 হইলে বি প্লাস, 50 হইলে সি, 40 হলে ফেল। এইসব কন্ডিশন আপনারা এখন বাইর করতে পারবেন আশা করি। তো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, ওটা আমি দেখাবো না, ওটা আমি অ্যাসাইনমেন্ট দিব। আমি টেম্পারেচার এক্সাম্পল বুঝাই দিই। টেম্পারেচার হচ্ছে আমার 30 ডিগ্রি, ঠিক আছে। লেট, আচ্ছা, তো লেট হচ্ছে টেম্পারেচার হচ্ছে এত। তো আমি এখানে কন্ডিশন দিতে পারি। আমি ভাই এত কষ্ট করবো না, আমি যা আছে তাই এখানে আচ্ছা আমি এখানে পুরো দেখেন, নাহলে আপনারা বুঝবেন না আবার।
নতুন করে আবার করি, কারণ আগেরটা বাদ দিই আমরা। বললাম যদি আমার টেম্পারেচার 40-এর উপরে হয়, ঠিক আছে, 40 বা হচ্ছে 35-এর উপরে গেলে আসলে অনেক গরম লাগে, বুঝছেন? তো আমি দিলাম হচ্ছে যদি 35-এর উপরে যায়। আচ্ছা, এই আমরা, আচ্ছা একদম হাইস্ট থেকে শুরু করি। 40-এর ঘরে গেলে বা 36-এর ঘরে গেলে হচ্ছে ভেরি হট। 40, আচ্ছা 40 থেকে শুরু করি, 42 থেকে শুরু করি, চলো। এটা হচ্ছে console.log weather is extreme hot, ওকে। আচ্ছা, তো এক্সট্রিম হট যদি টেম্পারেচার এলসিক্স 42 ও 42-এর বড় হইলে টেম্পারেচার এক্সট্রিম হট। এরপর বলতে পারি 38 থেকে, বাংলা 38 কমন হয়ে গেছে, 36 থেকে 40, আচ্ছা 40-এর ঘরে অতিরিক্ত গরম পড়ে, এভাবে 36 থেকে বাকি ঘর ধরে হচ্ছে কনসোল লক লক দিলাম। এখান থেকে আমি কপি করে ফেলি, ওয়েদার ইজ হট, এক্সট্রিম হট, টু হট, ঠিক আছে। এরপর আরেকটা কন্ডিশন আমরা দেখতে পারি, যদি আমাদের 30 থেকে 36-এর ওয়েদার ইজ হট, সবগুলো আসলে গরম। এরপর 30-এর নিচে হয়তো বা আমি যদি কন্ডিশন বা বসাই, 30-এর নিচে হয়, আমি এখন দিলাম যে 20 বা 25 থেকে দেই, মানে 25 থেকে 30-এর মাঝে, মানে 29-এর মাঝে, সেটা হচ্ছে ওয়েদার ইজ নর্মাল, ওকে। আচ্ছা, এর বাইরে যদি হয়, আমি চাইলে এখন উইন্টার বের করতে পারি, যত কমাবো তত ভ্যালু বাড়বে। এখন যদি আমি বলি যে 20 থেকে 25-এর ঘরে হচ্ছে ওয়ার্ম ওয়েদার, ঠিক আছে, যদি আমি 20-এ আমার ঠান্ডা কাউন্ট করি, ঠিক আছে। তো আমি লাস্টে বললাম 20, 18 নিচে গেলে বা এর নিচে যদি কিছু যায় তাহলে উইন্টার, এলস লাগবে, এলস লাগবে না। এর বাড়িতে কখনো কিছু হয় উইন বলবো, ওকে, উইন্টার ইজ হিয়ার, ওকে। আর এখানে বলতে উইন্টার ইজ কামিং, ওকে। আচ্ছা, তো আমি যখন টেম্পারেচার চেঞ্জ করি 30 দেই, তাহলে বলছে ওয়েদার ইজ হট, কারণ কি 30 বা 30-এর উপরে গেলে, 33 দেই, ওয়েদার ইজ হট, 36-এর উপরে গেলে মানে গরম পড়বে, ওয়েদার ইজ টু হট, ঠিক আছে। আর এরপরে 39 দেই, ওয়েদার ইজ টু হট, 40 দেই, ওয়েদার ইজ এক্সট্রিম হট। এরপর আমি যতই বাড়াই ওই এক্সট্রিম হটই থাকবে। আরো কন্ডিশন বাড়াই দিই, উপরে ভ্যালু বাড়াই দিলে আরো কন্ডিশন অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখন আমি যদি কোনো কম দিই, ধরুন 10 ডিগ্রি করতে, তাহলে কি উইন্টার ইজ হিয়ার। এরপর বলছি কি 25 দিলে, 20 দিলে কি হবে, উইন্টার এখন আসতেছে, ঠিক আছে। আবার 25 যদি দেই, উইন্টার ওয়েদার ইজ নর্মাল, ওকে। সেভাবে কি আমরা মাল্টিপল কন্ডিশন অ্যাড করতে পারবো, জিনিসটা খুব মজার, যদি আপনারা একবার মাথায় নিয়ে নিতে পারেন। সবাইকে বুঝতে পারছি? আচ্ছা, ওকে। সো লাস্ট একটা টাস্ক আমি দেখাই দিই, কন্ডিশন আপনাদের কাজ, আমি খালি এটা বের করে দিই, যে রাইট আ প্রোগ্রাম ওয়ার দেয়ার উইল বি থ্রি কোর্সেস নেমিং ম্যাথ, ইংলিশ এন্ড সায়েন্স, ফাইন্ড আউট এভারেজ মার্কস অফ থ্রি কোর্সেস। তিনটা কোর্সের আমার এভারেজ মার্ক বের করতে বলছে, ঠিক আছে। ফাইন্ড দ্য অ্যাকচুয়াল গ্রেড ফলোইং দ্য বিলো কন্ডিশনস, ঠিক আছে। তো আগে তিনটা সাবজেক্ট আমি নিয়ে নিই, কি বলছে, তিনটা সাবজেক্টের আগে অ্যাভারেজ বের করে তারপর ডিসাইড করে সে কি পাইছে। তো নিয়ে ফেলি যে লেট ম্যাথ ইকুয়ালস টু, ধরেন তার ম্যাথে 45 মার্ক, লেট কি বলছে ইংলিশ, তাই না, ইংলিশে ধরো সে হচ্ছে 63 মার্কস পাইছে, লেট সায়েন্সে CIENC 70 মার্ক পাইছে, ঠিক আছে। এখন বলছে অ্যাভারেজ বের করে জানাইতে। অ্যাভারেজ মানে কি, তিনটাকে যোগ করলে যা হবে সেটাই অ্যাভারেজ, মানে অ্যাভারেজ কি কোন, তার কোথায় আছে অ্যাভারেজটা বের করতে হবে আর কি। তাই আমি বললাম লেট অ্যাভারেজ মার্কস, আমি আগে বের করে টোটাল মার্ক বের করি, লেট টোটাল মার্কস, টোটাল কিভাবে বের করতে হবে, টোটাল কিভাবে বের করে বলেন তো, জাস্ট যোগ করে দিব, ম্যাথ প্লাস হচ্ছে ইংলিশ, ইংলিশ প্লাস হচ্ছে সায়েন্স, এই তো বের হয়ে গেল। এখন কনসোল ডট লগ লিখি যে টোটাল মার্কস, কমা দিয়ে দিই, ওকে, কমা দিয়ে টোটাল মার্কস বসাই দিই পাশে, টোটাল মার্কস 181, ঠিক আছে। আমাকে বলছে অ্যাভারেজ বের করতে, তো আমি এখানে লিখতে পারি যে লেট অ্যাভারেজ কত,
এভারেজ মার্কস হচ্ছে ওই টোটাল মার্ক ভাগ ওই তিনটা সাবজেক্ট আছে, তাই তাই না? তাহলে আমি অ্যাভারেজটা পেয়ে যাবো। তো আমি এখানে টোটাল মার্কস, আচ্ছা আমি এটা টোটাল মার্কস দিলাম, এখানে অ্যাভারেজ দিয়ে, অ্যাভারেজ কত, অ্যাভারেজ হচ্ছে 60, 60, অ্যাভারেজ 60। আমাদের কন্ডিশন যদি 60 হয় তাহলে কি বি প্লাস। এখন বাকিটা আপনাদের কাজ। যদি 60 হয় তাহলে বি প্লাস দেখাবে, যদি 40 আসে অ্যাভারেজ তাহলে ফেইল, 40-এর থেকে 50 করে গেলে সি ডি এভাবে কন্ডিশন আপনারা বসাবেন। এটা খুবই সিম্পল। দুইটা এক্সাম্পল অলরেডি, তিনটা এক্সাম্পল দেখাইছি অলরেডি ভালো করে। আপনারা এখন বাকিটা ট্রাই করবেন। ওকে, সবাই ক্লিয়ার? সো বেশি মাথা খারাপ করবো না, যা শিখাইছি মোর দেন এনাফ। এখানে অনেক ইন্টারভিউ কোশ্চেন আপনাদের করা যেতে পারে। তো সবার আগে হচ্ছে ওইটা কভার করবেন, এই যে লেট, কনস্ট্যান্ট, ভ্যারিয়েবলস, কমেন্ট, সুইচিং স্টেটমেন্ট, এগুলো পড়ে দেখবেন একবার করে। আর আমরা হচ্ছে এই যে অপারেটরস আমরা দেখছি মোটামুটি, তাই না? যে অ্যাসাইন ভ্যালুস, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, কম্পারিজন অপারেটর, ওকে, এগুলো আমরা দেখছি না? তো এগুলো একটু পড়ে যাবেন, ঠিক আছে? কোনটাকে কি বলতেছে এগুলা সামনে আমরা শিখবো এমনিও। তো যেহেতু আমরা যত শিখছি মোর দেন এনাফ, বাট এগুলো কি আমরা সামনে শিখবো। তো আগে থেকে জেনে রাখলেন যে কোনটায় কি বলে, তখন আমি ইউজ করতে বুঝতে পারবো আমি কেন এগুলো বলছি। ওকে, তো এই যে অপারেটরস গুলো আমি ইউজ করতেছি, যেগুলো আজকে আমি ইউজ করি, কম্পারিজন অপারেটরস বলে এগুলোকে। তো এরপর অ্যারিথমেটিক গুলোতে ক্লিক করে দেখবেন যেখানে কি কি হইতেছে, ওখানে ক্যালকুলেশন গুলো হচ্ছে, এগুলো আমরা সামনে দেখবো, খুবই সিম্পল, কঠিন কিছু না। তো এগুলো আমরা প্রায় ইউজ করবো, এগুলা একবার হলেও কি পড়ে যাবে, যখন আমি যাতে আমি মুখে বললেও আপনারা বুঝতে পারেন। ওকে, সো এরপর অ্যাসাইনমেন্ট দেখেন, যে অ্যাসাইনমেন্ট যে আমরা অ্যাসাইন করতেছি, যেগুলো অ্যাসাইনমেন্ট অপারেটরস কখন কি ইউজ করতেছি এগুলো আমরা সামনে দেখবো। তো ওইগুলা কি একবার হলো পড়ে যাবেন, যে কোন কি কি আছে, কি কি হইতে পারে। কারণ পড়লেই আসলে আইডিয়া বাড়বে, না পড়লে তো আইডিয়া মাথায় কখন আসবে না। ওকে, আপনার নেক্সট টাস্ক হচ্ছে কি, যে অ্যাসাইনমেন্ট পর্যন্ত অ্যাটলিস্ট সবকিছু পড়ে নেওয়া, যে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, যাতে মাথায় থাকে এইগুলা এক্সিস্ট করে। ওকে, ওকে। কারণ অনেক সময় দেখা গেছে যে এমন অনেক কিছু আছে যে আমাদের লাগতেছে না, হয়তো আমি স্কিপ করে চলে যাচ্ছি, যেমন আমি ইউজ করতেছি না। বাট আপনি যদি একবার পড়ে যান, আইডিয়া গুলো আছে এমন কিছু একটা জিনিস এক্সিস্ট করে, তাই হচ্ছে কি একবার হলেও কি একটা পড়া দরকার, যেগুলো বলে কিছু একটা আছে। ওকে, আচ্ছা। তো এইগুলা সবগুলা এই পর্যন্ত বা ডেটা টাইপ পর্যন্ত পড়ে যাবেন, হোম থেকে শুরু করে ডেটা টাইপ পর্যন্ত কি একবার হলেও পড়ে যাবেন। ওকে, আচ্ছা। তো আজকে মোটামুটি এই পর্যন্তই। আমি ক্লাসরুমে একটা টাস্ক অ্যাসাইন করবো, ঠিক আছে? আর গিটহাবের কোডটা কোনো দেওয়া হয়নি এখনো। আমি গিটহাবে একটা ফোল্ডার তৈরি করে, রেপো তৈরি করে কোড সব অ্যাড করে দিব, ঠিক আছে? আচ্ছা।